ভাবা যায় কলকাতার একটা সাধারণ পাড়া কিভাবে হয়ে উঠল গোটা পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্রবিন্দু। চলুন আজ সেই গল্পটাই একটু খোলাসা করে বলি। দেখুন, দি ইকোনমিক টাইমসের এই একটা লাইনই কিন্তু ভবানীপুরের পুরো রাজনৈতিক জার্নিটা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মানে এটা এমন একটা কেন্দ্র যেটা শুধু নিজের নয়, বরং পুরো পশ্চিমবঙ্গের রাজনীতির রং বদলের সাক্ষী। তো এই ভবানীপুর জিনিসটা আসলে কি? দেখুন, এটা শুধু একটা বিধানসভা কেন্দ্র না, এটা এখন ভারতের একজন সবচেয়ে শক্তিশালী নেত্রীর, মানে মমতা ব্যানার্জির একটা ব্যক্তিগত দুর্গ। কিন্তু এর ইতিহাসটা কিন্তু বেশ অন্যরকম। চলুন প্রথমে আজকের ভবানীপুরকে দেখি, মানে যেটা এখন মুখ্যমন্ত্রীর জন্য একটা দুর্ভেদ্য দুর্গ হিসেবেই পরিচিত। ভবানীপুরের রাজনৈতিক গুরুত্বের পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। প্রথমত, এখানেই মমতা ব্যানার্জির নিজের বাড়ি, আর তার সাথেই আছে বিখ্যাত কালীঘাট মন্দির। এই পার্সোনাল কানেকশনটা বিশাল। তার ওপর এখানকার সমাজে সব ধরনের মানুষ আছেন, বাঙালি, অবাঙালি, মুসলিম। এই মিশ্র সমাজটাই তার জনভিত্তিকে আরও মজবুত করেছে। আচ্ছা, এবার চলুন একটু টাইম ট্র্যাভেল করা যাক, কারণ তৃণমূলের এই দুর্গটা হওয়ার আগে ভবানীপুরের রাজনৈতিক পরিচয় কিন্তু একদম অন্যরকম ছিল। স্বাধীনতার পর বহু বছর ধরে এই এলাকাটা ছিল কংগ্রেসের একচেটিয়া দুর্গ। রাজ্যের বড় বড় নেতারা এখান থেকে জিতেছেন। মজার ব্যাপার হলো, মাঝখানে বেশ কয়েক বছরের জন্য এই কেন্দ্রটা ইলেকটোরাল ম্যাপ থেকেই উধাও হয়ে গেছিল, আর ঠিক তখনই ফিরে এলো যখন পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা বড়সড় পরিবর্তন আসছিল। আর সেই পরিবর্তনটা আসে ২০১১ সালে, একটা ঐতিহাসিক বছর। যখন ভবানীপুর কেন্দ্রটা আবার ফিরে এলো, তখন কিন্তু পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক ঝড় চলছে। তো হলোটা কি? ২০১১তে মমতা ব্যানার্জির দল তো ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটাল। কিন্তু একটা সমস্যা ছিল, তিনি নিজে তখন বিধানসভার সদস্য বা এমএলএ ছিলেন না। মুখ্যমন্ত্রী পদে থাকতে হলে ৬ মাসের মধ্যে জিততে হবে। আর ঠিক তখনই নতুন করে ফিরে আসা ভবানীপুরকে বেছে নেওয়া হলো তার জন্য। আর ফলাফল এক কথায় যাকে বলে ল্যান্ডস্লাইড ভিক্টরি। ৭৭%-ও বেশি ভোট। ভাবা যায়, তার প্রতিপক্ষকে হারালেন ৫৪,০০০-এরও বেশি ভোটের বিশাল ব্যবধানে। আর সেদিনই ভবানীপুরে তার রাজনৈতিক দুর্গটা পোক্তভাবে তৈরি হল। এবার চলুন ফাস্ট ফরওয়ার্ড করে চলে আসি ঠিক ১০ বছর পর, ২০২১ সাল। ইতিহাস যেন নিজেকেই রিপিট করল। আবার একটা রাজনৈতিক ধাক্কা। আর সেই ধাক্কা সামলাতে মমতা ব্যানার্জির আবার দরকার পড়ল তার সেই পুরনো দুর্গ ভবানীপুরের। ২০২১-এর বিধানসভা নির্বাচনে একটা অদ্ভুত ঘটনা ঘটল। তার দল তৃণমূল কংগ্রেস বিশাল ভোটে জিতল, কিন্তু মুখ্যমন্ত্রী নিজে নন্দীগ্রাম আসনে তার পুরনো সহকর্মী শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেলেন। আবার সেই একই পরিস্থিতি, মুখ্যমন্ত্রী থাকতে হলে তাকে আবার জিততে হবে, আর ভরসার জায়গা একটাই, তার দুর্গ ভবানীপুর। আর ফলাফল এবারও চমকে দেবার মতো। ২০২১-এর উপনির্বাচনে তিনি জিতলেন, আর মার্জিনটা দেখুন, ৫৮,৮৩৫ ভোট, একটা রেকর্ড ব্রেকিং ব্যবধান। ভোট শেয়ারের দিক থেকেও প্রায় ৭১.৯%। মানে যখন রাজনৈতিক চাপ সবচেয়ে বেশি, ঠিক তখনই এই জয়টা প্রমাণ করে দিল যে ভবানীপুরই তার সবচেয়ে নির্ভরযোগ্য রাজনৈতিক কিল্লা। জয়ের পর তিনি যে বার্তাটা দিলেন সেটাও খুব স্পষ্ট ছিল। তিনি বললেন যে এই জয়টা আসলে তার বিরুদ্ধে হওয়ার সব চক্রান্তের জবাব, আর এই জবাবটা ভবানীপুরের মানুষই দিয়েছে। তাহলে দেখুন, ২০১১ আর ২০২১ এই দুটো উপনির্বাচনের ফলাফল যদি আমরা পাশাপাশি রাখি, একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়। এই ১০ বছরে ভবানীপুরে তার ক্ষমতা কমা তো দূরের কথা, বরং আরও মজবুত হয়েছে। কিন্তু এখানে গল্প শেষ নয়, বরং আসল নাটক তো সবে শুরু হতে চলেছে। কারণ এই দুর্গটাই এখন রাজ্যের সবচেয়ে হাই প্রোফাইল রাজনৈতিক যুদ্ধক্ষেত্র হতে চলেছে। আসন্ন ২০২৬-এর নির্বাচনটা হতে চলেছে একটা রিম্যাচের মতো। একদিকে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের দুর্গ রক্ষা করছেন, আর অন্যদিকে বিজেপির প্রার্থী সেই শুভেন্দু অধিকারী, মানে যিনি তাকে নন্দীগ্রামে হারিয়েছিলেন, তিনি এখন সরাসরি তার দুর্গে এসে তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। কিন্তু খেলাটা কি এত সহজ?
কারণ কিছু সাম্প্রতিক ফলাফল কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে। যেমন 2024-এর লোকসভা নির্বাচনে এই ভবানীপুর এলাকাতেই তৃণমূলের লিড নাকি কমে প্রায় 8,000-এ এসে দাঁড়িয়েছে। ফলে যেটা একটা সেফ সিট ছিল সেটাই এখন একটা মনস্তাত্ত্বিক লড়াইয়ের ময়দান হয়ে উঠেছে। আর ঠিক এই কারণে বিরোধী শিবির মানে বিজেপি একটা বড় সুযোগ দেখতে পাচ্ছে। তাদের মতে সময় বদলেছে, আর যে আসনগুলোকে একসময় দুর্ভেদ্য ভাবা হতো সেগুলো এখন আর আগের মতো নেই, এমনকি মুখ্যমন্ত্রীর নিজের দুর্গও নয়। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসছে, বাংলার রাজনীতির দুই প্রধান চরিত্রের এই ব্যক্তিগত লড়াই যখন একেবারে ক্লাইম্যাক্সে পৌঁছাবে, তখন কি এই দুর্গটা টিকে থাকবে, নাকি এর ভেতরের মাটি একটু একটু করে সরতে শুরু করেছে? এই লড়াইটা যে শুধু একটা আসনের নয়, বরং পশ্চিমবঙ্গের রাজনীতির ভবিষ্যতের একটা বড়সড় ইঙ্গিত দেবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।